ক্যামেরাতে কথা বলতে গিয়েও কষ্ট হচ্ছে, কিন্তু কাজ তো করতে হবে, সেটার জন্যই তো কি বলবো, বহুত কষ্ট হচ্ছে, বহুত। শুধু বারবার করে দাদার কথাটা মনে পড়ছে আমার। কালকে কালকে তো আমি খবরটা পাওয়ার পরে আমি চিন্তা করতে পারবে না, দিদি আমার বড়দি 7:30টার সময় আমাকে কল করছে, আর তার আগে 1 ঘন্টা আগে আমি ঘুমিয়েছি। আমি ঘুমাই না, মানে রাত্রেবেলায় আমার ঘুম আসে না, তাই 1 ঘন্টা আমি আগে ঘুমিয়েছি। বিশ্বাস করবে না, মনে হচ্ছে যে যেন ভেতরটায় গরম ধরে গেল, ভেতরটা না গরম ধরে গেল আমার। ঘুম তো উড়েই গেল, বাদ দিয়ে দাও, আর ভেতরটা মনে হচ্ছে আমার ফেটে যাচ্ছে। মনে হচ্ছে আমি আমার বাবাইকে বলছি যে দুপুরবেলায় শুয়ে আছে আমার পাশে মোনা, আমি বলছি জানিস আমার মনে হচ্ছে আমি ওই উপরে যাই, কি জোরে জোরে কাঁদি, এইরকম মনে হচ্ছিল। সত্যি মানে এখানে আমি কাঁদতে চাই না, কেননা অনেকে আছে এটা নিয়ে অনেক কিছু বলবে, কিন্তু একটা ইয়াং মানুষ আর একটা বয়স্ক মানুষের মধ্যে অনেক তফাৎ। ও দুনিয়াটা আর কতটুকু দেখলো। ছেলেটা 15 বছর বয়স, মেয়ে দুটোর বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ে দুটো নিজের মতো নিজে আছে। সত্যি এত পাতলা হয়ে গেছিল, 6 ফুট 5, প্রায় 6, এত লম্বা, আমাদের দরজার সমান যেমনি হয় ওরকম দরজার সমান লম্বা ও। কালকে যখন আমি বৌদিকে কল করলাম, কল করে বললো একবারও তো দেখতে আসলা না। আমি যেতাম, বিশ্বাস করো আমি যেতাম, কেননা আমি জিজ্ঞাসা করেছিলাম দাদার বড় মেয়েকে যে তুই তো গেছিলি, কেমন আছে? বললো এখন তো ভালো আছে, এখন একটু ভালো আছে, কিন্তু মানে জানি না কি হবে, কিন্তু বাবার একটু এখন ভালো আছে। আর আমি আসছিলাম তখন খুব কান্নাকাটি করছিল বাবা, এই কথাটা শুধু আমাকে বললো। যাকে তাহলে তো হয়তো ট্রিটমেন্ট চলছে, হয়তো বেঁচে যাবে। অ্যাকচুয়ালি শরীরের তেজ হচ্ছে রক্ত, এই রক্তটা যদি না থাকে শরীরে কোনোদিনও কেউ বাঁচাতে পারবে না, এটাই মেন। আমি ভিডিও করছি না, মনে হচ্ছে না আমি দিশা হারা হয়ে যাচ্ছি। বিশ্বাস করো, দিল্লিতে আমার মেজদি আছে, আমরা 7টা ভাই বোন, পরপর দাদা, আমি সবার লাস্ট, আর আমি ছোট, আমি সবার লাস্ট। ওদের থেকে একদমই মানে ওদের থেকে অনেকটাই ছোট আমি, মানে আমার মেজদির থেকে আমি অনেকটাই ছোট, আর ওরা হচ্ছে 2 বোনে মানে 1.5 বছর 2 বছরের ছোট বড়, আর আমি ওদের থেকে অনেকটাই ছোট। তো আমি অ্যাকচুয়ালি ওই অজানা বাচ্চা বলে না, সেই রকম আমার মা বাবার আমি মানে কি বলবো, মুছা কুছা সন্তান আর কি, মানে জানেই না যে আমি এসছি, আমি জানেই না। তো সেই রকম বাবার অপারেশন হয়েছিল, মার অপারেশন হয়নি। বাবার একটা কিসের প্রবলেমের জন্য বাবার অপারেশন হয়েছিল, ওটা মামা করিয়ে দিয়েছিল, কারণ দেখছে যে এতগুলো দিদির সন্তান হয়ে গেছে, এই সরি বোনের এতগুলো সন্তান, বোন তো বেশি মোটা সোটা ছিল না, আমার মা পাতলাই ছিল, তাই জন্য এতগুলো সন্তান হয়ে গেছে 7টা, তারপরে আবার যদি হয়ে যায়, ওই জন্য আমার বাবাকে পলিটিক্স করে আর কি অপারেশনটা করিয়ে দিয়েছিল। মানে ওটা আর কি একটা বাবার একটা হয়েছিল, অপারেশন হতো, ওর সঙ্গেই করিয়ে দিয়েছিল। তো বাবার অজান্তেই অপারেশনটা করে দিয়েছিল, এটাই আর কি। এই ছোটোখাটো বিষয় আমি বলি না, কি
কি বলতো, সবাই উল্টোপাল্টা বলবে মনে হয়, এটা মনে হয়। সত্যি এই দাদার ব্যাপারটা আমি আমি এখানে সত্যি ক্লিয়ার করতে পারবো না। একটা মানুষ যে কিনা তার বয়সই হয়নি, সবে তো 45 না কত হলো, 45 বছর হবে, হতে পারে। তো 45 বছরে আমার দাদা আছে, ছোটদা আছে, তারপরে দিদি আছে, তারপর আবার দিদি আছে, তারপরে আমি লাস্ট একদম। তো এইরকমই আর কি। আমি কিন্তু ওদের থেকে অনেকটা ছোট। আমি যে আসবো এটা আমার মা আশা করেছিল না। তো সেটাই হয়ে যায় অন্য সময়, তাই না? তা আমি যেমনি ছোট বয়সে মা বাবাকে হারিয়ে দিয়েছি, তাই ওর সন্তানগুলো ওর হচ্ছে মা বাবাকে মানে বাবাকে হারিয়ে ফেললো। অ্যাকচুয়ালি বৌদি, আমার বৌদি একদম ইয়াং, একদমই ইয়াং। কেননা ওর খুব অল্প বয়সেই বিয়ে হয়েছিল আমার বৌদি, 18 পড়তে পড়তেই ওর বিয়ে হয়ে গেছিলো। তো যেহেতু অল্প বয়সী বলবো, তো সেই জন্যই আর কি খুবই ইয়াং। আমার দাদারও অল্প বয়সেই বিয়ে হয়েছিল, সেটাই আর কি। মানে আমি সত্যি কথা বলতে, কথা বলছি তো ভিতরটা যেন কেমন কাঁপছে, জানো না, ইচ্ছা করছে না কথা বলতে, ইচ্ছা করছে না কোনো কিছু, মানে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না। শ্বশুর মুখটা যেন আমার ভেসে আসছে, ওর মুখটা যেন আমার সামনে একদম চলে আসছে। এটা বিধাতার লিখন, আমাদেরকে মেনে নিতে হবে, এটাই আর কি। কিন্তু চেষ্টা করলে হয়তো বাঁচানো যেত। মানুষের তো আর্থিক পরিস্থিতি সবসময় ভালো থাকে না, সেটাই হয়েছে। আর্থিক পরিস্থিতি ভালো ছিল না। আর এখন যার যার তার তার, কেউ কারোকে কেউই দেখবে না। যেহেতু মা বাবা নেই, আমার বাবা যত দিন বেঁচে ছিল, আমার বাবা মানে চাকরি থেকে রিটার্ন নেওয়ার পরে ভলেন্টিয়ার রিটার্ন নিয়েছিল আমার বাবা, দিয়ে ভলেন্টিয়ার রিটার্ন নেওয়ার পরেও, তারপরেও কিন্তু হচ্ছে দোকান ছিল আমাদের, মুদিখানার দোকান ছিল। বাবা জায়গা কিনে মুদিখানার দোকান করে রেখেছিল। বাবা অনেক জায়গা কিনে রেখেছিল, যেটা আমবাগান আমাদের বলি, সেই আমবাগান কিনে, মানে বাবা নিজে হচ্ছে আম গাছ লাগিয়েছিল জায়গা কিনে। তো সেই রকম বাবা একটু অন্য, মানে খুব পরিশ্রম করতে ভালোবাসতো। বাবা এইরকমই ছিল, মানে জায়গা, বাচ্চারা যাতে না খেতে পেয়ে মরুক এরকম ব্যাপার, যে খাবে দাবে থাকবে। দাদার বিয়ে হয়ে গেছে, আরও দাদার বিয়ে হয়ে গেছে, তাও কোনোদিন তারা সংসারে খরচ দেয়নি, আমার বাবা টেনেছে, কোনো দিন না। সব দোকানের, মানে দোকানের ওপর দিয়েই চলতো, মানে দোকান থেকেই নিয়ে আসা হতো সব মুদিখানা বাজার। তোমরা জানোই একটা জয়েন্ট ফ্যামিলিতে আমাদের মেজদার বিয়ে হয়েছিল না, কিন্তু আদারওয়াইজ সবার বিয়ে হয়ে গেছিল। এই দাদা হচ্ছে দিল্লিতেই থাকতো, ও দিল্লিতে ওখানেই কাজ টাজ করতো, ওখানেই থাকতো। তো ওখান থেকে এখানে মানে আসলো পরে, ওর একটা মানে বড় মেয়েটা যখন একদম ছোট 3 বছরের, তখন চলে এসেছিল। দিয়ে আবারও গেছিলো, আবারও তারপরে কিছুদিন থাকার পরে, নিজের দেশের বাড়ি হচ্ছে দেশের বাড়ি, তাই না বলো? নিজের দেশ আর পরের দেশের মধ্যে অনেক তফাৎ। এই যে যাচ্ছিল, ওর এই যে বাড়ির ওপরে মনটা একটা বসে গেছে, এবং টান একটা অন্যরকম, যে আমার বাড়ি, আমার ঘর, আমার জায়গা, এইগুলোর জন্য আর কি। মানে খুবই দুঃখজনক ব্যাপার, মানে আলাদা রকম আবেগ। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বাসস্থান, তাই না, নিজের জন্মভূমি। তাই জন্য আর কি এই জিনিসটা কিন্তু আলাদা, বুঝতে পারলে? তো আরো তারপরে যাওয়ার পরে এখন এই যে এই পরিস্থিতি হয়ে গেল, এখন বাচ্চাগুলোও অনাথ হয়ে গেল, এখন না পাচ্ছে বাবাকে ডাকতে। আমরাও কোনোদিন ডাকতে পারবো না। আমার দাদার নামও অরজিৎ ছিল, তাই অরজিৎ, অরদা বলে ডাকতাম। আমরাও কোনোদিন আর ডাকতে পারবো না, বিশ্বাস করো।
ভিডিওটা বানাতাম না আমি, মানে একটা ভিডিও বানাতাম, এটা হচ্ছে অন্যজনাকে নিয়ে। এত কষ্ট হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি বলবো, কালকে যখন দেখলাম ওকে ঘরে শুয়ে থাকতে, মনে হচ্ছে ঘুমিয়ে আছে, খুব কষ্ট পেয়েই মরেছে। কালকে বৌদি জিজ্ঞেস করলাম, আজকে আমি বৌদিকে সকালবেলায়, যে এইরকম এখন তো টাকা পয়সারও দরকার, ও তো কাজে যেতে পারবে না, কি করবে বলো? একটু নিজে কাজ করেই খাই, ওখানে ফ্যাক্টরি বলে, ফ্যাক্টরিতে লেগে কত টাকা মাইনা পাই, বেশি টাকা মাইনা পাই না। সবাইকে দিয়ে ধুয়ে কাজ করতে হবে। আমি তো স্ট্রং আছি, আমি তো মানে প্রকাশ করতে পারছি না অনেক কিছু, ভেতরটা যেন ফেটে যাচ্ছে। মা বাবাও সেই রকম ভাবেই মানে কথা বলতে বলতে চলে গেল, আর আমার বড়দাও তাই কথা বলতে বলতে চলে গেল। বিশ্বাস করো, আমি মানে ভাবতেও পারছি না যে এরকম টাইমে কথা বলতে বলতে চলে যাবে, মানে একটা ভাবনা চিন্তার বাইরে। মা বাবা যেমনি আমার মাকে বলছে, যে আমার বড় দাদার নাম করে বলছে ওর মা, মানে ওর মা বলেই ডাকতো, বড় দাদার নাম বলে ডাকছে, আর বলছি কি, ও অমুকের মা, আমি চলে যাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি গো মা। তখন মার এত শরীর খারাপ, চিন্তা করতে পারবে না, মাই আগে যায়, কিন্তু ওই নামেই হচ্ছে মা পরে মানে বিধবা হলো এবং পরে গেল। তাছাড়া আমার মানে মায়ের তখন ওরকম মানে তাকানোর জন্য বলছে, হাত ধরে ধরে ডাকার চেষ্টা করছিল, দিয়েই আর কি, সবাইকেই যেতে হবে তার জন্য না, কিন্তু আমরা তো ভাবে এসছি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এনজয়, এগুলোও তো করতে এসছি, কিন্তু এটাই হচ্ছে মেন। যাই হোক, ভালো লাগছিল না, বিশ্বাস করো, আর ভালো লাগছেও না, কোনো কিছু না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমার, মানে নিজের কষ্ট হচ্ছে বিশাল। সবাই বলছে কাঁদবা না, মনা বলছে মা কাঁদবা না, তো এই আর কি, সত্যি খুব কষ্ট হচ্ছে ভেতরে। আমি যেন জোরে জোরে কাঁদলে আমার হয়তো এই কষ্টটা কমে যেত, এইরকম মনে হচ্ছে। আমি একটু লাইভে আসবো, তাও মনে হচ্ছে না, বিশ্বাস করো, মানে কি করবো, ভগবান যা চাইবে তাই হবে। সবাই যেন একটা ভালো জায়গায় ওরা জন্মগ্রহণ করুক। আমার বাবা জীবনে বহুত খেটেছে, বহুত। মা খুব মেহনতি ছিল, খুব। আমাদের গোয়াল ভরা গরু, বহুত গরু, 22টা 23টা গরু, সেগুলো দেখাশোনার দায়িত্ব সব মায়ের ছিল। আমরাও করতাম, আমি যতদিন ওই বাড়িতে ছিলাম ততদিন আমি করেছি, দিদিরা করেছে, দাদারা করেছে। আমরা না খুব মানে আমার বাবা খুব শক্ত ছিল, মানে শাসন করতো বেশি, তো খুব শাসনে আমরা ছিলাম, কিন্তু এই আর কি। চলো, আর বলতে পারছি না, বিশ্বাস করো, আমার দাদার কথা তো বলতেই পারছি না। আমার বাবা যেমনি ভাবে গেছে, কথা বলতে বলতে বৌদি বলল যে বাবা যেমনি ভাবে গেছে তেমনি ভাবে তোমার দাদা গেছে, কথা বলতে বলতে। আগের দিন সারা রাত বমি করছিল, দিনের বেলায় বমি করছিল, আর পরের দিন এইরকম অবস্থা হয়ে গেল, মানে বুঝতে পারছি না কি বলবো।
ছাড়ো, খুব কষ্ট হচ্ছে। ভাবছিলাম তোমাদের সঙ্গে এইটুকু তো শেয়ার করাই যায়। অনেকেই আছে এটা নিয়ে হয়তো খিল্লে উড়াবে, আই ডোন্ট কেয়ার। যারা আমার ফিলিংসটা বুঝতে পারছো নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ, বিশ্বাস করো, আমি ওদের ছোট তো কোলে করে মানুষ করেছে আমাকে। ওরা আমাকে কোলে করে মানুষ করেছে। মানে ওর লম্বা ছিল তো, ওর কোলে আমি আমার মনে হতো যে ও লম্বা, ওর কোলে উঠবো, গাছ থেকে লিচু পাড়া, আম পাড়া, এরকম মানে কোলে উঠতাম। মানে সত্যি কথা বলতে দাদারা সব বড় ছিল, তা আমি সবার ছোট, তাই আমাকে সবাই ভালোবাসত, সবাই। আমি একদম যাকে বলে কিউট একটা বেবি ছিলাম, সত্যি কিউট, মানে আলাদা রকম, একদম ছোট্ট পাতলা পিরিঙ্গি একটা, মানে মুখ টুকগুলো একবার পরিষ্কার ধবধবে ছিলাম। আস্তে আস্তে তো মানুষের রং চেঞ্জ হয়, সেটাই। তো যাই হোক, চলো, খুব কষ্ট পাচ্ছি। মা যদি থাকতো কোনোদিনও সহ্য করতে পারতো না। ছেলেদেরকে বাবা মা দুই নয় খুব ভালোবাসতো, ছেলে আর মেয়েদের মানে জান। আর আমি তো ওদের কাছে ছিলাম একটা, যাকে বলে আমি নাকি ওদের মা, আমি নাকি বাবা। মানে আমি ওদেরকে নিয়ে যাওয়া, কোলে করে নিয়ে যাওয়া। আমার বাবার হিপ জয়েন্ট ছেড়ে গেছিল, বাগানে গরু বাঁধতে গিয়ে পাটা এমন ভাবে বেঁকে পড়ে গেছিল, নিচে ইট ছিল, দিয়ে হিপ জয়েন্টটা ছেড়ে গেছিল, দিয়ে ওই যে পড়লো। এরা কেউ, মানে যারা বাড়িতে ছিল তারা কিন্তু কেউ কোনোদিনও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, কোনো জায়গায় যাওয়া, কবিরাজিরা। একটা কবিরাজ একজন আমাকে বলেছিল, সেই কবিরাজটাকে আমি দেখিয়ে সে একটু সেটিং করে দেয়। মানে অনেকটা লেট হয়ে গেছিল, পাটা অনেকটা ছোট বড় হয়ে গেছিল, এরকম ব্যাপার। তো সেটাও কিন্তু আমি করেছি। আমার মায়ের যতবার হসপিটালে ভর্তি হতো ততবার আমাকে করতো, তা আমাকে নিয়ে আনতো। তো এই যে দাদার যে সমস্যাটার জন্য আজকে মারা গেল, তো মারও সেই সমস্যাটা হয়েছিল, সেই একই সমস্যা, রক্তের সমস্যা। মানে হিমোগ্লোবিন কমে যায়, রক্ত থাকে না গায়ে, এইরকম হয়ে গেছিল। দিদি দাদাকেও কিন্তু আমি ভর্তি করেছিলাম, একবার করেছিলাম এখানে যখন ছিল। তো কিছু করার নেই, কিচ্ছু করার নেই, ভগবান যেটা চাইবে সেটাই হবে। ওই যে বাবাকে কোলে নিয়ে গিয়ে বাথরুমে বসানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মাকেও কোলে তুলে নিয়ে গিয়ে বুকের উপরে শোয়ানো, মা কিছুতেই বিছানায় শুতে পারছে না, এই বুকে সারা সারা রাত আমি দেওয়ালে মাথা দিয়ে শুয়েছি আর মাকে কোলে নিয়ে শুয়ে থেকেছি। মানে এতটা মানে সিচুয়েশন গেছে আমার উপরে, একাই ঘরের মধ্যে আমি একাই মাকে নিয়ে বসে আছি, শুয়ে আছি। লাস্টে তো মার স্ট্রোক করে গেল, দিয়ে কথাই বন্ধ হয়ে গেল। ওই 7টা দিন বেঁচে ছিল, মানে হসপিটাল থেকে, হসপিটালেই গাফিলতিতে এই জিনিসটা হলো। মানে আগের দিন বেশ কথা টথা বলছিল, পরের দিন হসপিটালে এমন একটা ইঞ্জেকশন দিল, পরের দিন আর কথা টথা বন্ধ হয়ে গেল। এবার আমি মাসিকে জিজ্ঞেস করলাম কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তখন কিছুতেই কিছু বললো না। যে আমি বললাম যে কি ইঞ্জেকশন, কোনো ইঞ্জেকশন দেওয়া হয়েছে কি যার কারণে এটা হয়েছে, কিছুতেই কিছু না, বললই না। তো আমাকে ওখানে একটা মেয়ে বলল যে কিনা ওর পাশে, আমার মায়ের বেডের পাশে আর একজন ছিল, ও বলল যে তোমার মা যন্ত্রণার জন্য বহুত যন্ত্রণা করছিল বলে হচ্ছে চিৎকার করছিল, তাই জন্য আর কি এমন একটা ইঞ্জেকশন দিল, খতম হয়ে গেল। তো যাই পরে না হয় শেয়ার করবো একদিন।